কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত যেভাবে ওনার পতনটা হয়েছে, এই দেশের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালান নাই। এর চেয়ে লজ্জাজনক তো কিছু নাই। উনার শুধু দলকে না, উনার মন্ত্রী এমপিকে না, উনার সমস্ত ইয়েকে না, পুরো দেশটাকে এক ধরনের বিপদে ফেলছেন না। তো এগুলো তো শিল্পীরা মনে করেছে, হ্যাঁ আমি যে নেতাদের পেছনে পেছনে ঘুরলাম, আমার সুন্দর একটা চেহারা আছে, আমি ট্রাকে উঠে বললাম আওয়ামী লীগকে ভোট দিতে হবে, বাস আমি যোগ্য হয়ে গেলাম, আমি একটা সিটে আমার জনপ্রতিনিধি হিসাবে সে বসতে পারে। সে সুযোগ তো দিয়েছে রাজনৈতিক দলগুলো, দিয়েছে না, তাদের দোষ কি? একটা বিষয় খুবই স্টাক করেছে সবার শিল্পীদের গ্রুপ নিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং সেটি উন্মোচন হওয়ার কারণে অনেকে বলছে উন্মোচন হওয়াটাও এক ধরনের অন্যায়। কিন্তু তার আগে যদি আসি যে দুইটা গ্রুপে আসলে একই দিনে দুই জায়গায় অবস্থান নিয়েছিলেন আন্দোলনের সময়, কেউ ফার্মগেটে দৃশ্য মাধ্যম সমাজ, শিল্পী সমাজ, এবং আরেক দল হচ্ছে বিটিভিতে। সেটা নিয়ে অনেক তর্ক, দেখা গেলো দুভাগ হয়ে গেল। এবং শিল্পী সমাজ এই অবস্থানটাকে কী মনে করেন? শিল্পীদের দলদাস হওয়াটা আমরা খুব প্রকটভাবে দেখেছি। এইটা শিল্পীর জায়গা থেকে কতটা আপনি সাপোর্ট দেন? মানে ওই যে সাংবাদিকদের ক্ষেত্রে কিন্তু একই, হ্যাঁ মিডিয়া মানে ওইটা হয়তো সংস্কৃতি মানে, আর এটা মিডিয়া মানে নিউজ, রাইট? কিন্তু দুটাই কিন্তু মিডিয়া, রাইট? এবং মিডিয়ার ক্ষেত্রে মানে কখনো আসলে এরকম কোনো বান্ধব হওয়াটার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে আপনি যদি কোনো দলের হয়ে কাজ করেন, তখন ওই যে একই কথা, আপনি জনগণের হয়ে কাজ করতে পারবেন না। কারণ জনগণ আপনাকে মনে করবে যে আপনি ওই দলের মানুষ, তখন জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা আপনি কিন্তু অনেকখানি তা নষ্ট করে ফেলেন। কিন্তু ধরেন 2024-এ রেকর্ড সংখ্যক বাংলাদেশে এত মনোনয়নপত্র কেউ কেনেনি শিল্পী সমাজে, প্রায় 3 কোটি টাকার উপরে। তো এই সিগনেচারটা শিল্পীদের কি অনেক দেশপ্রেম বেড়ে গেছিল, মানে নাকি লোভটা বাড়ছে? আমি ঠিক জানি না, তবে এইটা হয়েছিল কেন, আমার একটা নিজস্ব বিচার আছে। সেটা হচ্ছে যে যেহেতু এমপি হতে চাইলে রাজনীতিবিদ হতে হতো না, বোধহয় রাজনীতিবিদই সবচেয়ে কম ছিল আমাদের গত 3 টার্মে, দূরে সরে যাচ্ছিল। এবং যারা ভীষণ স্ট্রাগল করেছে, জেল খেটেছে, কষ্ট করেছে, তারা কিন্তু কোথাও ছিল না। কেমন যেটা একটা গ্ল্যামারাস সরকার, মানে আপনি দেখবেন চতুর্দিকে হয় স্টার সাংবাদিক, নইলে স্টার অভিনেতা, নইলে স্টার গায়ক, নইলে স্টার রাজনীতিবিদ। আওয়ামী লীগের অনেক কোর রাজনীতিবিদরা আবার এটাকে নাম দিয়েছিলেন হাইব্রিড পলিটিশিয়ান। হ্যাঁ, হাইব্রিড পলিটিশিয়ান। কিন্তু হাইব্রিড পলিটিশিয়ানতে কারা এন্ট্রি করিয়েছিল? তারাই তো। এখন আমি যদি ধরেন শিল্পীরা মনে করলো আরে দুইটা যদি আওয়ামী লীগের পক্ষে আমি কথা বলি, তাহলে তো আমি এমপি হয়ে যেতে পারবো। মমতাজ বেগমের গান সবচেয়ে বিক্রি হয় বলে উনি 2 টার্মের এমপি। অথচ কত কত মানুষ যে আছে আওয়ামী লীগের, যারা হচ্ছে ভীষণ রকমের আওয়ামী লীগকে ধারণ করে, সৎ, তারা জীবনভর আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, রাজনীতি করেছে, তারা কিন্তু ধারে কাছেও যাইতে পারে নাই। এটা তো একদম রাজনীতিবিদদের জন্য ভীষণ রকমের অন্যায় হয়েছে। এখন বিরাজনীতিকরণের কথা হচ্ছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকার বিরাজনীতিকরণের কথা চিন্তা করবে। আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোই বিরাজনীতিকরণ করেছে সবচেয়ে বেশি। কেমন? এই যে ধরেন আপনার সংসদে 70% আপনার হলো ব্যবসায়ী, তারা রাজনীতিবিদ কেমনে? তারপরে আপনার 5-10% আরো হচ্ছে এই যে স্টার কোটা, তৃণমূল অবহেলিত প্রচন্ডভাবে। রাজনীতিবিদদের আপনারা কত শতাংশ রাজনীতিবিদকে আপনারা তখন নিয়েছেন, তাহলে তখনই তো আপনারাই তো বিরাজনীতি করেছেন সবচেয়ে বেশি, যে রাজনীতিবিদরা উঠতে পারবে না। আপনি খেলেছে বলে তাকে আপনি সিট দিবেন, আপনি ভালো একটা সিনেমা করেছে বলে তাকে আপনি একটা সিট দিবেন, ভালো গান গায় বলে আপনি তাকে সিটের আসন দিবেন, আপনার হয়ে সাংবাদিকদের মুঠোবন্দি করে রেখেছে বলে তার পুরস্কার হিসেবে আপনি সিট দিবেন। এটা তো হতে পারে না। দলনেত্রী হিসেবে তো আপনিই সবচেয়ে বেশি বিরাজনীতিকরণ করেছেন, এবং সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং এই কারণে সকল এই যে আপনার শিল্পীরা আমরা সবাই দেখেছি যে, এবং আপনাকে আমি খুবই একটা কথা বলি, আমরা তো সাংবাদিক, নানা জায়গায় খবরাখবর আমাদের কাছে এসে পৌঁছায়। অনেক সাংবাদিক আছে যারা স্ট্যাটাস দিয়েছে 15ই আগস্ট আমরা জাতির পিতার শোক দিবসে, জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে আমরা ধানমন্ডি 32-এ যাব ফুল দিতে, এবং অপোজিটে সে ইনবক্সে বিএনপির নেত্রীদের নক করছে যে আজকে এইখানে এটা করছে আওয়ামী লীগ, মানে পুরা মির্জাফর চরিত্র, একই পক্ষ, একই জন।
এবং সেই স্ক্রিনশটও আমাদের কাছে আছে। আপনারা তো আলো আসবেই নিয়ে আছেন, আমাদের কাছে এরকম প্রচুর আছে যে, এবং এই শিল্পীদেরই আপনি দেখবেন 50% শিল্পী আপনি কয়দিন পরে দেখবেন তারা পুরো ভোল পাল্টায়া আবারও এই চতুর্দিকে ঘুরবে, যারা নতুন সরকার করবে, নতুন ইয়ে করবে, নতুন। আপনি ওইখান থেকে শুধুমাত্র তথ্য মন্ত্রণালয় থেকে কাকে কাকে কোন বিবেচনায় টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সিনেমা করার জন্য, কোন বিবেচনায়, আপনি খালি সেই লিস্টটা বের করেন, তাহলে আপনি বুঝবেন যে কিভাবে কত ভালো ভালো চলচ্চিত্র পরিচালক আছে, কত বড় বড় সবাই আছে যে এই দেশটাকে চেঞ্জ করে ফেলার মতো মেধাবীরা আছে। আপনি কাকে কাকে সিনেমা বানানোর জন্য অনুদান দিচ্ছেন, কারা তারা চিনি না আমরা। সত্যি এটা কয়েক বছর ধরে এগুলো হয়েছে না, আপনি তো ওই অঙ্গনের মানুষ, প্রকটভাবে হয়েছে। তো এগুলো তো শিল্পীরা মনে করেছে হ্যাঁ আমি যে নেতাদের পিছনে পিছনে ঘুরলাম, আমার সুন্দর একটা চেহারা আছে, আমি ট্রাকে উঠে বললাম আওয়ামী লীগকে ভোট দিতে হবে, বাস আমি যোগ্য হয়ে গেলাম, আমি একটা সিটে আমার জনপ্রতিনিধি হিসাবে সে বসতে পারে। সে সুযোগ তো দিয়েছে রাজনৈতিক দলগুলো, দিয়েছে না, তাদের দোষ কি? এই যে ট্রাকের কথা বললেন না, তার মানে এক ধরনের ক্রিকেটে যেমন এরকম চেয়ার গার্ল একটা দরকার ছিল, দরকার প্রয়োজন হয়ে যাচ্ছিল যে রাজনীতিতে, এবং খুব সম্মানসূচকভাবে শিল্পীরা উঠে যাচ্ছিলেন। এই চর্চাটা কি মনে করেন যে সামনে বাংলাদেশে থাকবে? একই সাথে মনোনয়নপত্র কেনার যে আমি এমপি হবার, কিন্তু কিছু কিছু শিল্পীর তো এখনো মনোবৃত্তি আছে, সেটা যে দলেরই হোক, দল এখনো পাল্টেছে, তো শিল্পীদের ওই অভ্যেসটা যে ওরা পারলে আমরাও এবার সেই প্রতিশোধের জায়গায় আমি এখন সংসদে করবো না, যে আমি ওরা 3টা সিটে বসে আমরা 6 জন মিলে বসবো। আমি আপনাকে তো শুরুতেই সেটা বললাম যে এরকম তো প্রতিযোগিতা চলে, প্রতিশোধের প্রতিযোগিতা যাকে বলে, যে তুমি এটা করছো আমি কেন এটা করতে পারবো না। আর একটা জিনিস কি বিশ্বজুড়েই আছে এরকম যে যারা সিনেমা করে, যারা ক্রিকেট খেলে বা খেলোয়াড় যারা, তারা রাজনীতিতে আসেন। আপনি ইমরান খানকেই দেখেন, আর্নল্ড শোয়ার্জনেগারকে দেখেন, আসে, এমন কোনো অপরাধ সেটাতে না। কিন্তু আমাদের দেশে যে চর্চাটা, সেই চর্চাটা আসলে উদ্ভট ধরনের। মানে তারা কিসের ভিত্তিতে আমি একটা পলিটিক্যাল পার্টির ইয়ে হতে যাচ্ছি সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে না, যে আমি কেন ওই জায়গাটাতে গেলাম, আমি কেন কি প্রেক্ষিতে আমি কাজ করছি, কোন মানুষটার জন্য আমি কি কাজ করেছি, কোথায় আমি যাচ্ছি। আমি একটা জনপ্রতিনিধি হওয়ার সময় আপনি দেখবেন যে এমপি হতে চাইছে, আপনি তাকে একটা জিজ্ঞেস করে দেখেন তো, আপা বা ভাই, আপনি আপনার যে নির্বাচনী এলাকা আছেন সেই এলাকার কি কাজটা করেছেন? কেউ বলতে পারবে না। তার সিনেমা করা মানে আমার একটা পত্তরি হয়ে যাওয়া না, বা তার আসনের মানুষদের কিছু হওয়া না। আমি যদি ওইখানে একটা পলিটিক্যাল মানুষকে নিয়ে আসি, বা যে মানুষটা সত্যি সারা জীবন, একটা ধরুন উপজেলা চেয়ারম্যান, সে সারা জীবন আমার পাশে থেকেছে, আমার রোডটা ঠিক করে দিয়েছে, আমার বাসায় টাকা না থাকলে সে আমাকে সাহায্য করেছে, আমি তাকে প্রতি মুহূর্তে পাচ্ছি, আমি তো জনপ্রতিনিধি হিসেবে তারাই চাইবো ভাই। এই যে তুমি মাঝখান দিয়ে আইসা ওই মানুষটাকে আমার কাছ থেকেও ছিনাই নিলা এবং নিজে হইলা ওইখানে, এবং তুমি আইসা আমার জন্য কিছু করবা না, জনগণ তো খেপে এই কারণে। একেবারে শৈশব থেকে আমরা দেখতাম যে এমপির বাসায় সকাল থেকে দুপুরের খাবার অবধি প্রচুর মানুষ, কারো মেয়ের বিয়ে দিতে পারছে না, কারো বৃত্তি নাই বা স্কুলের ফি দিতে পারছে না, লাইন ধরে ওই মানুষটার জনপ্রতিনিধি এমপির সাথে কথা বলছেন, কেউ কিছু সাহায্য পাচ্ছেন, আশ্বাস পাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। তো এরা তো আসলে সিটেই থাকতো না, এবং এরা হয়তো শুটিং সেটে নয়তো বিভিন্ন দেশ বিদেশে থাকতো। মানে খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ যে এই জায়গাটা সংস্কার হওয়াটা সবচেয়ে জরুরি, যে আমরা আসলে সামনে বাংলাদেশে সত্যিকার রাজনীতিবিদদের দেখবো কিনা। সত্যিকারের রাজনীতিবিদ আসলে এটা সংজ্ঞাটা কি আসলে? সত্যি এইটাই আমি আপনাকে সত্যিকারের রাজনীতিবিদ বলতে কে বোঝায়। ধরেন আপনি যদি বলেন যে বঙ্গবন্ধু সত্যিকারের রাজনীতিবিদ, আমরা মেনে নিতে রাজি, সে দীর্ঘ সংগ্রাম করে একটা দেশ স্বাধীন করে দিয়ে গেছে। অনেকের বিতর্ক থাকতে পারে সেইটা করছে, কিন্তু এই জায়গাটা মানুষের রাখা উচিত যে হ্যাঁ এই কৃতজ্ঞতার জায়গা। ধরেন শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের কন্যা, সবাই আশা করেছিল যে ওই রকম একটা আদর্শে তিনি এই দেশটা গড়ার চেষ্টা করবেন। তিনি বলেছেন যে তিনি সবাইকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসা মানে তো জোর করে থাকা না। ভালোবাসা মানে তুমি যা বলছো আমি সেটা ধারণ করি এবং তোমার কথা মতো আমি চলবো। তুমি যদি আমাকে পছন্দ না হয় বাবা, আমি নির্বাচন দিব নির্ধারিত একটা সময়, তুমি যদি আমাকে পছন্দ না করো আমি চলে যাব, ঠিকই আমি 5 বছর পর আসতে পারবো। তাই না? যা হয়ে আসছিল এই দেশের মানুষ তো ভুল করতে দাও তাদের ভুল, অসুবিধা কি? ভুল করার পর আবার তোমাকেই তো আনবে। কাজে এই যে পলিটিশিয়ান, একজন বিশ্বনেত্রী ওনাকে বলা হইতো
যে উনি একটা ধাপের দিকে চলে যাচ্ছেন অনেক কিছু করতে করতে, কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত যেভাবে ওনার পতনটা হয়েছে, এই দেশের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালান নাই। এর চেয়ে লজ্জাজনক তো কিছু নাই। উনার শুধু দলকে না, উনার মন্ত্রী এমপিকে না, উনার সমস্ত ইয়েকে না, পুরো দেশটাকে এক ধরনের বিপদে ফেলছেন না। পুরো একটা সাংবিধানিক সংকট তৈরি করে দিয়ে পুরো 3 দিন এই দেশে কোনো সরকার নাই, যা ইচ্ছা তাই হিসেবে এখনো পর্যন্ত সেই কোমর ভাঙা অবস্থা থেকে তো আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। কাজে এই জায়গাটা তো হওয়া উচিত ছিল না। আপনি তাকে যদি বলেন এই দেশে আপনার রাজনীতিবিদ হিসেবে আপনি কাকে আদর্শ মনে করেন, আপনি কিন্তু চট করে হারাইয়া যাবেন যে আমি কাকে বলবো। এটা তো হওয়ার কথা ছিল না। তো রাজনীতিবিদ আমার তো চট করে মনে হওয়ার কথা উনি আমার আদর্শ, আমি দল না করলেও উনি আমার আদর্শ, যে উনি যাই করেন। কিন্তু এই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে শুধু রাজনৈতিক দল না, যদি কোনোদিন অরাজনৈতিক কোনো দলও আসে, আমার কাছে মনে হয় সবার মধ্যে লোভটা অনেক বেশি পেয়ে বসে। আচ্ছা, সে ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ, বেশি দিন থাকার লোভ। মানে আমি একটা দেশকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই, আমার মনে হয় যে তার বাইরে এই লোভটা অনেক বেশি বড় হয়ে কাজ করে। ফলে হচ্ছে জনগণের নেতা হয়ে ওঠা যে সেটা আসলে সম্ভব হয় না। বলেন বেগম খালেদা জিয়ার ইস্যুতে, বেগম খালেদা জিয়া যে অবস্থার মধ্যে তিনি শাস্তি পাইছেন, জেলে গেছেন, দীর্ঘদিন বসে আছেন, উনি তো একটা বড় রাজনৈতিক দলের উনি হচ্ছেন মাথা, এবং উনার এখনো পর্যন্ত 25 বলেন, 30 বলেন, 35 বলেন, এখন হয়তো বেশি হয়ে গেছে বিএনপির সাপোর্টার। এই যে সব মানুষ মিলে উনি আমাদের নেত্রী, উনাকে আমরা চাই, জনমানুষ যে বাকিগুলো এই জায়গাটাতে কেন পৌঁছাইতে পারেন নাই? কারণ একটা সময় মনে হয়েছে যে ওনারও ওই যে আশেপাশের যারা আছে ওনাকে দুর্নামগ্রস্ত করছেন, দুর্নীতি করছেন, অনেক কিছু করছেন। উপযাচক কমিটি যারা, উপযাচক কমিটিও ওনাকে বদনাম করছেন, হাওয়া ভবন থেকে শুরু করে ইয়ে থেকে। ফলে উনি একটা ইয়ের মধ্যে পড়ে গেছেন। উনিও কিন্তু একটা বড় নেত্রী হইতে 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 এই যে আশেপাশের ঘটনার জন্য, নিজের কিছু ভুল ইয়ের জন্য উনিও একটা জায়গায়। আমাদের দেশে আমরা কাকে কাকে পেয়েছি? আমরা এরশাদকে পেয়েছি, মানে জিয়াউর রহমান থেকে যদি শুরু করি, শেখ মুজিবুর রহমানের পর জিয়াউর রহমান থেকে শুরু করি, সেখানে জিয়াউর রহমানের মৃত্যুর পরে আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে দেখেছি, তাকেও জোর করে আমাদের নামাতে হয়েছে। আমরা খালেদা জিয়াকে দেখেছি, তিনি একটা নির্বাচন দিয়েছেন কিন্তু চাপের মুখে তিনি নেমেছে ইয়ে করেছেন। তারপর যে কয়টা তত্ত্বাবধায়ক হয়েছে, অ্যাবনর্মাল কেন হবে ভাই? এখন তো সব পুরো বিশ্ব জুড়ে সবাই খুবই ভদ্র সভ্য জাতি হয়েছে এখন সবাই। কেন তোমাকে একটা নির্বাচনের আগে টেনে হিচড়ে নামাতে হবে? তুমি যদি মানুষের কাজ জন্য করো, মানুষ তোমাকে দ্বিতীয় দফায় নির্বাচিত করবে। তোমার যদি মনে হয় মানুষ দ্বিতীয় দফা তোমাকে নির্বাচিত করবে না, ওকে ফাইন বাবা, আমি যাচ্ছি, সেটাই তুমি বুঝে আমাকে দিও। মানে 53 বছর বাংলাদেশে এই ম্যাচুরিটিটা আসে নাই। এবং আমরা আসলে জনগণের জন্য যত না চিন্তা করি, আমরা মনে করি জনগণকে আমি জোর করে ওষুধ খাওয়াইলে জনগণ সুস্থ হয়ে যাবে। জনগণ এরকম হয় না। জোর করে ওষুধ খাওয়াইলে জনগণ সুস্থ হয় না। আর যদি জোর করে ওষুধ খাওয়াও, তাহলে ওইটার যে সাইড এফেক্ট, সেটার দিকে তোমাকে ভালো করে নজর দিতে হবে। তোমাকে অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে, অনেক বেশি জনবান্ধব হতে হবে, জনগণের প্রতিটা কথার প্রতি সহানুভূতিশীল হতে হবে, জনগণের কাছাকাছি পৌঁছাতে হবে। আমার ইয়ে মানে আমি প্রধানমন্ত্রীর দপ্তর বা গণভবন বা আমার বাসভবন এই জায়গায় হলে তুমি জনগণের কাছে পৌঁছাতে পারবা না। এই দেশের জননেত্রীরা শেষ কবে জনগণের সাথে যে কথা বলছে আপনি আমাকে বলেন তানভীর ভাই, কবে? গভীর প্রশ্ন।